দেশের কোটি কোটি মানুষ যখন একটি নির্দেশনার অপেক্ষায় অপেক্ষমান, এমন একটি সময় আধিপত্যবাদ বিরোধী এক সংগ্রামের জননায়কের হাতে গড়া সংগঠনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ঐতিহাসিক অবদানকে স্মরণ করে এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, 2024-এর যে ছাত্র গণ অভ্যুত্থান হয়ে গেল, সারা দুনিয়া কাঁপনে এক সার্বজনীন ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামের বিজয় হলো, সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিল, প্রায় 30,000 মানুষ আহত হলো, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে বিপ্লব হলো, অত্যাচারী শাসকের পতন হলো, তারা পালিয়ে গেল। আমরা মনে করি শহীদ আবরার ফাহাদের জীবন দানই হচ্ছে এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে সংগ্রামের সূচনা হয়েছিল তার ভিত্তি মূলই তৈরি করেছিল আবরার ফাহাদের জীবন। আবরার ফাহাদের জীবনই হচ্ছে, তার শাহাদাতই হচ্ছে, তার আত্মদানই হচ্ছে। কিন্তু ধারাবাহিকভাবে বিশ্লেষণ করলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই পটভূমি কিন্তু তৈরি করেছিল। বুয়েটের এত বড় মেধাবী ছাত্র, তার জীবনটা কিভাবে কেড়ে নেওয়া হয়েছে সেই সময়ের পত্রপত্রিকা গণমাধ্যমে আপনারা দেখেছেন। কি তার অপরাধ ছিল? সেই সময়ে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের পানি, বিদ্যুৎ, কয়লা, নানান সম্পদ যেভাবে লুটে নিচ্ছিল এবং যে বৈষম্য করছিল ভারত বাংলাদেশের সাথে, অসম চুক্তির বিরুদ্ধে সে তার ফেসবুক স্ট্যাটাসে কিছু পোস্ট দিয়েছিল। তারপর দিনই তার উপরে নিষ্ঠুরভাবে ছাত্রলীগের ছেলেরা বুয়েটের শেরেবাংলা হলে তার উপরে নির্মম নির্যাতন চালায়। আবরারের উপরে নিষ্ঠুর নির্যাতনের ওই কাহিনী যারা পড়েছেন, দেখেছেন, চোখে পানি রাখতে পারেননি। দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের একটা মেধাবী ছাত্রকে, সেই বিদ্যাপীঠের ছাত্র তার সহকর্মীরা, যে আবরার ফাহাদ কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না, সে নামাজ পড়তো, চলাফেরায় তাকে মনে হতো শিবির করে। সে সময় সারা বাংলাদেশেই রাজনীতির একটা ট্যাগ লাগানো শুরু হয়েছিল, একটু নামাজি, একটু ভালো ছেলে, চলতে গেলে তার টাকনুর উপরে কাপড়, তাহলে তুমি শিবির করো। হলের মধ্যে সকালে কোরআন পড়ো, জামাতে নামাজে যাও, লোকদের নামাজে ডাকো, তাহলে তুমি শিবির করো। বিশ্বজিৎকে হত্যা করেছে, তা হিন্দু ছেলে, তাকে হত্যা করেছে তাও বলে শিবির সন্দেহ করে। সে বলেছে আমি হিন্দু, তাও তাকে ক্ষমা করেনি। তো আবরার ফাহাদের যতটুকু জানা গেছে সে কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল না। দেশপ্রেমিক মেধাবী ছাত্র হিসেবে ভারতীয় আধিপত্যবাদকে সে কখনো বরদাস্ত করেনি। তিস্তার পানি নিয়ে সে লিখেছিল, ফেনী নদী থেকে আমাদের পানি নিয়ে যাবে ভারত, আমাদের গ্যাস নিয়ে যাওয়া। তারপরে সে কলকাতার বন্দরের ইতিহাস ওই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল। স্বাধীনতার অব্যবহিত পর যখন বাংলাদেশে মোংলা বন্দর তৈরি হয়নি, এখানে পোর্ট ছিল না, 6 মাসের জন্য তখন তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল ভারতের কাছে, ভারত সে অনুমতি দেয়নি। সেই ভারত আবার আমাদের মোংলা বন্দর, চট্টগ্রাম বন্দর ব্যবহার করা, আমাদের ভিতরে ট্রানজিট করিডোর ব্যবহার করে কানেক্টিভিটির ধোঁয়া তুলে আমাদেরকে আধিপত্যবাদের নানান ছবলে তারা গ্রাস করতে শুরু করেছিল। এর বিরুদ্ধে কিন্তু আবরার ফাহাদ সেখানে তার ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়েছিল। এই অপরাধে ছাত্রলীগের লোকেরা তাকে নির্মমভাবে পিটাতে খুব বিরল ইতিহাস, বিরল ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেধাবী ছাত্ররা, এমন না যে রাস্তার কুলি মস্তান, বাইরের কোনো পেশাদার খুনি সেখানে আনা হয়েছিল। সব আসামি যাদেরকে আদালতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে, সবার পরিচয় তারা ছিল বুয়েটেরই ছাত্র। তার এই হত্যাকাণ্ড দুটো প্রশ্নের জন্ম দিয়েছে জাতির কাছে, যে এত নিষ্ঠুর, অমানবিক, পৈশাচিক, নৃশংস খুন করতে পারে কোন মানুষ, তার মধ্যে কোনো মানবতা, মানুষত্ব নেই। তারা পশুত্ব হওয়া ছাড়া তাকে পিটিয়ে নৃশংসতার মধ্য দিয়ে এমনভাবে খুন করেছে, অসহায় নিতর দেহ। কখনো কখনো সে বমি করছিল, সে পানি চাচ্ছিল, তাকে পানি দেয়া হয়নি। তার মেধাবী ছাত্রের দেহটা নিতার হয়ে গেল। জাতির কাছে প্রশ্ন উঠেছে যে তাহলে সেরা বিদ্যাপীঠে
এদের মেধা, এদের মনন, এদের লেখাপড়া, এদের শিক্ষা, এদের ক্যারেক্টার, এদের ক্যারিয়ারের কি মূল্য আছে? এরা কি মানুষ না পশু? এতে প্রশ্ন ওঠে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা, যত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বুয়েট হোক, যে কোনো ইউনিভার্সিটি হোক, নৈতিক চরিত্র, ইসলামের সুশিক্ষা ছাড়া কোন সেকুলার শিক্ষা যে মানুষ তৈরি করতে পারে না, পশু তৈরি হয়, তার প্রমাণ হচ্ছে আবরারের নিষ্ঠুর হত্যাকাণ্ড। সম্মানিত সুধীবৃন্দ, আবরারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির কাছে আজকে নতুন প্রশ্ন এসেছে, এই শিক্ষা ব্যবস্থা কোনোদিন মানুষ তৈরি করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মানুষ তৈরি করবে যার মধ্যে মোরালিটি থাকবে, চরিত্র থাকবে। শিক্ষার সংজ্ঞা সম্পর্কে ঐতিহাসিকরা বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তার আত্মার উৎকর্ষতা হবে, মনের উৎকর্ষতা হবে। মন, দেহ এবং আত্মার সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। সেই উন্নয়ন যদি বুয়েটের ছেলেদের হয়ে থাকতো, তারই সহপাঠী, তারই রুমমেটকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তার মায়ের কোলটা সে খালি করে দিল, তারা একটু মায়া লাগলো না। এই জন্য আজকে তার এই শাহাদাত দিবসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি দেশের জন্য, জাতির জন্য, জাতির আজাদির জন্য, আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি যে সাহসী, অকুত ভয়, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আল্লাহ তার এই ত্যাগকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করে নেন। আবরারের গর্বিত পিতা মাতাকে আল্লাহ তাআলা যেন ধৈর্য এবং সবরুল জামিল দান করেন। সম্মানিত সুধীবৃন্দ, ভারতীয় আধিপত্যবাদ আমরা বক্তৃতায় বলি, আধিপত্যবাদের কিন্তু একটা নতুন সংজ্ঞা আছে, নতুন রূপ ধারণ হয়েছে। আমাদের অনেক বন্ধুরা বলে, তোমরা আধিপত্যবাদের বিরুদ্ধে এত কথা বলো, ভারতের বিরুদ্ধে এত কথা বলো, ভারত কি করছে? আমরা তো স্বাধীন আছি, আমাদের 47-এর সীমানা তো ঠিক আছে, লাল সবুজের পতাকা ঠিক আছে, জাতীয় সঙ্গীত ঠিক আছে। আসলে শুধু ভৌগোলিক সীমানা, জাতীয় সঙ্গীতের একটা জাতীয় পতাকাই আমাদের স্বাধীনতা নয়। আমাদের স্বাধীনতা যে আমার দেশ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শিক্ষা, আমার মূল্যবোধ, আমার মেধা, আমার জাতির সত্তা পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এর সমস্ত এখতিয়ার থাকবে আমাদের জনগণের। সেই স্বাধীনতা এদেশের মানুষের নেই। আধিপত্যবাদের আসল রূপ হচ্ছে কি? আগের যুগে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বলা হতো তাদের যারা একটা শক্তিশালী রাষ্ট্র আর একটা পাশের রাষ্ট্রকে দখল করত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যোদ্ধা, ঘোড়া, লটবহর সৈন্যবাহিনী নিয়ে এক একটা দেশের পর দেশ জয় করত, তাদের বলা হতো ওরা আধিপত্যবাদী, ওরা সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যের পর সাম্রাজ্য তারা জয় করত, দেশ জয় করত। এখন কিন্তু আধিপত্যবাদের এই সংজ্ঞা আর নেই। এক দেশ কিন্তু আর এক দেশকে জয় করে নেবে না, তারা সেই দেশেই থাকবে। দিল্লির মসনদে বসে তারা এমন শাসক এখানে বসাবে, এমন রাজনীতি এখানে করাবে, এমন অর্থনীতি এখানে চালাবে, এমন বাজার তারা বানাবে, এমন ফরেন পলিসি যারা করাবে, ওখানে থেকে রিমোট কন্ট্রোল করবে, চলতে হবে তাদের কথায়। এটাই হচ্ছে এক ধরনের আধিপত্যবাদ। আমরা যারা সন্তুষ্ট হয়ে যাই যে না আমরা তো ঠিকই আছি, না আমরা ঠিক নেই। আজকে তিস্তার কারণে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ অসহায় হয়ে যাচ্ছে। আজকে আমরা তাদের 54টা নদী, বাঁধ এবং গ্রোয়েন নির্মাণ করে পানি প্রবাহ ভারত বাধা দিয়েছে, যার কারণে ফারাক্কা, তিস্তার প্রভাব আমাদের দেশকে বর্ষা মৌসুমে বন্যায় ভাসিয়ে দেয়, শুকনা মৌসুমে মরুভূমিতে পরিণত করে, চতুর্দিক থেকে শোষণ করে নিচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আবরার ফাহাদ প্রতিবাদ করেছিল। সে রাজনীতি করতো না, কিন্তু মেধার কারণে সে দেশের প্রতি তার দরদ জেগেছিল। ছাত্র জীবনে পড়তে বসে দেশের প্রতি, জাতিসত্তার প্রতি তার এত দরদ, এত আবেগ, এত প্রেমকে আমরা শ্রদ্ধা করি। আমাদের দেশের সন্তানদের আবরার থেকে শিক্ষা নিতে হবে। ফলে আধিপত্যবাদী এই শক্তি চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করা আছে। ভারতের জনগণ আমাদের শত্রু নয়। এখন যারা সেই দেশটা শাসন করছেন, সেই শাসকরা কখনো আমাদের দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করেনি। তারা বর্ডার কিলিং এর কথা বলেন, আমাদের পানি সমস্যার কথা বলেন, ট্রানজিট করিডোরের নামে আমাদের দেশের উপর দিয়ে তাদের সমস্ত স্বার্থ হাসিল করে নিচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে। আমাদের কোনো সুযোগ সুবিধা তারা দিচ্ছে না। আমাদের বন্দর তারা ব্যবহার করবে।
এখানে বহু বড় বড় কর্পোরেট হাউজে, বড় বড় প্রতিষ্ঠানে আমরা শুনতে পাই, পত্রিকায় তথ্য পাই, হাজার হাজার ভারতীয় অনুচর তারা এখনো কর্মরত আছে। এগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে, সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোতে আধিপত্যবাদের দোসররা ঘাপটি মেরে পড়ে আছে। এত বড় ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পরও আজকে প্রশাসন, রাজনীতি কন্ট্রোল করছে পরাশক্তি এমন ভাবে, কথায় কথায় এক শ্রেণীর সুশীল সমাজ বলে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আবার আওয়ামী লীগকে তারা নির্বাচনে এবার আনতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আধিপত্যবাদী ভারত, শেখ হাসিনা এখান থেকে জনরোষে জীবন নিয়ে পালিয়ে গিয়ে যে দিল্লিতে আশ্রয় নিল, এত বড় বিপ্লব, এত বড় গণবিস্ফোরণ জানার পরেও এই আধিপত্যবাদী শক্তি যে ফ্যাসিস্টের প্রেতাত্মাকে আশ্রয় দিল, তারাও তো এই আধিপত্যবাদী শক্তি হিসেবে আবার প্রমাণ দিল যে তারা এই দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে তারা বিরোধিতা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। এই জন্য আমরা আজকের এই আবরারের স্মরণ সভা থেকে বলতে চাই যে প্রতিবেশী ভারতের সঙ্গে সব দেশ দুনিয়ার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু তার জন্য শর্ত হলো সে সম্পর্ক হওয়া দরকার সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আপনি শুধু আপনারটাই নিয়ে যাবেন, এদেশের সমস্ত নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির উপরে আপনি প্রভাব তৈরি করবেন, সমস্ত অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক বিরাট ভারসাম্য রক্ষা না করে আপনি বাণিজ্যিক বৈষম্যের মধ্য দিয়ে আপনি স্বার্থ নিয়ে যাবেন, পানি দেবেন না, আপনি আমাদের কাছ থেকে সব নিয়ে যাবেন। আওয়ামী লীগের শাসনের আমলেই তো শেখ হাসিনাই বলতো যে আমরা যা ভারতকে দিয়েছি অনেক কিছু দিয়ে দিয়েছি, অনেক মন্তব্য তারা করেছে। ওই যে বললেন আমাদের একজন আলোচক জালাল ভাই, ভারতের ভালো আমাদের ভালো, ভারত ভালো থাকলে আমরা ভালো থাকব। তো তারা আমাদের দেশটাকে স্বাধীন মনে করে না। তাদেরই বুদ্ধিজীবীরা বলতো যে 47-এর সীমানাটা রবার দিয়ে মুছে ফেললে ভালো হতো। ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা শফিউল আলম প্রধান মরহুম এই জন্যই কিন্তু আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিলেন বাংলাদেশে। কখনো তিনি দিল্লির দাসত্ব, দিল্লির প্রভুত্বকে কোনোদিন বাংলাদেশে গ্রহণ করেননি। তার বিরুদ্ধে আজীবন তিনি উচ্চ কণ্ঠ ছিলেন, প্রতিবাদী ছিলেন। সেই সংগঠন হচ্ছে জাগপা। আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে তারা এই মূল্যবান আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন। আমিও এখানে শুধু দুটো কথা বলার সুযোগ পেলাম। ফলে আমরা মনে করি আগামী ডিসেম্বরে অর্থাৎ নির্বাচনী যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা, 26 সালের ফেব্রুয়ারির সম্ভব নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষের আত্মদানের সুফল যদি ফিরিয়ে আনতে হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের সেই আশা আমাদের পূরণ করতে হবে। কিন্তু প্রোভাইডেড আমরা বলেছি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা, যার ভিত্তিতে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি বাংলাদেশ তৈরি হবে। যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্র কাঠামোয় যারাই নির্বাচিত হয়ে যাবেন তারা আর নতুন করে ফ্যাসিস্ট হবে না, নতুন কোনো হাসিনার পয়দা হবে না, এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক এবং সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে তৈরি করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পরে জাতির কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার এমন সংস্কার করব যে সংস্কার করার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। ফলে এই সরকার যেমন জন আকাঙ্ক্ষার প্রতিফলন, আগামী নির্বাচনে তার প্রতিফলন ঘটতে গেলে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে 3 মাস ধরে চেষ্টা করে যেসব সাংবিধানিক রাজনৈতিক বিষয়ে একমত হয়েছেন, আর মেজর কিছু পলিটিক্যাল ইস্যুতে এখনো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেখানে একটা ঐক্যমত্য তৈরি করে আমাদের সংবিধানকে, রাষ্ট্রকে, রাজনীতিকে, ইলেকট্রাল প্রসেসকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, অ্যান্টি করাপশন কমিশনকে, সব কিছুকে এমনভাবে সাজানো দরকার যেখানে একটি সুশাসন, একটি দুর্নীতিমুক্ত প্রশাসন
একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটা ন্যায্য মানুষের জন্য মানবিক বাংলাদেশ তৈরি হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে কোন কোন রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন, নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে। বাংলাদেশে প্রায় 31টি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্য কমিশনে সহযোগিতা করছেন। 25-26টি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি কমনলি কেউ হয়তো বলেছে আপার হাউজে, কেউ হয়তো বলেছে লোয়ার হাউজে, কমনলি প্রত্যেকটি ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, একটা রিচ পার্লামেন্ট, কোয়ালিটি পার্লামেন্ট করার প্রয়োজনে আমরা এই দেশে পিআর পদ্ধতির দাবি করেছি। পৃথিবীর 91টার বেশি দেশে পিআর পদ্ধতি চালু আছে, ঠিক আছে। অনেকে বলছেন পিআর পদ্ধতিতে কিছু প্রবলেম আছে, স্বতন্ত্র প্রার্থী কিভাবে হবে, সরকার ঝুলন্ত হবে। 6টা পদ্ধতি আছে পিআরের। আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। শর্ত তো আমাদেরকে আগে একমত হতে হবে, কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। সেজন্য এখনো সময় আছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে। যেসব বিষয়গুলো এখনো অসমাপ্ত, অনিষ্পন্ন, আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের নীতিতে আমরা নিজেরা নমনীয় হয়ে জাতির সামনে যদি আর কোনো মহাসংকট তৈরি হয়, এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয়, এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয় তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে। সেজন্য সকল রাজনৈতিক দল, জনগণ, সরকার প্রধান, ঐক্যমত্য কমিশনের প্রধান, তার সঙ্গে যারা আমরা কাজ করছি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের যে ম্যান্ডেট যেটা বোঝা যায়, যে সার্ভেগুলো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কি মতামত আসছে, এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার, এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য লিগাল এক্সপার্টরা যেসব মতামত দিয়েছেন, সংবিধান আদেশ, কনস্টিটিউশন অর্ডারের কথা ছিল, রেফারেন্ডাম, গণভোটের কথা ছিল, সেই সব আলোচনা এখন একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হতে পারে। সেখানে প্রশ্ন আসছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে কি পদ্ধতিগত জটিলতা আসতে পারে, সেটাও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই নির্বাচন হয়ে গেলে তাহলে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে জুলাই সনদের সব বিষয়গুলো বাস্তবায়িত হবে কিনা, নাকি যারাই নির্বাচিত হবেন তারা এসে আবার নতুন কোনো প্রতিবন্ধকতার কারণ ঘটাবেন কিনা, এই সব ফাঁক ফোকরকে বন্ধ করে সিদ্ধান্তের পূর্বে যারা ঐক্যমত্য কমিশনে কাজ করছেন আমাদের সকলকেই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা। সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই ব্যক্তির স্বার্থের চেয়ে, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি তাহলেই হয়তো আমরা জাতির এই সংকটে একটা ঐক্যমত্য জায়গায় ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, জোহরের আজান হয়ে সময় বেশ লম্বা হয়েছে। আমাদের শহীদ আবরার আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের পথ দেখিয়েছিল। সেজন্য জাগবা যে আন্দোলন এবং আলোচনার এই আয়োজন করেছে, যে আন্দোলনের নেতৃত্বে এখনো আছে শফিউল আলম প্রধানের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম এদেশের জনগণকে ইসলামী মূল্যবোধ এবং আধিপত্যবাদ বিরোধী শক্তিতে আরো পরিণত জায়গায় নিয়ে যাক। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে যে সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে, কোন আধিপত্যবাদী শক্তি যেন এই ঐক্যের পথে বাধা না হতে পারে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।